বলছি কি বিজিত, বেরিয়ে আসো, আর ভয় পাওয়ার নেই। বলরাম চলে গেছে। চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আরে বাবা তুমি তো দেখছি ভীষণ ভয় পেয়ে গেছো। আরে বাবা এ তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝতে পারিস? ওই মাল কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। আরে না না, মাথা খারাপ নাকি? আমি বুঝাই নই, বুঝতে পারিস? আমাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। এই বলরামকে হালকাতে নেওয়া একদম স্বাস্থ্যের পক্ষ ভালো নয়, একবারে ক্ষতিকর, বুঝতে পারিস? এটা বিরাট ডেঞ্জারাস মাল এটা। কোন সময় কি করে ফেলে। না না, আমার আর রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। যে শালা আমার ভাইকে অ্যারেস্ট করতে পারিস, মোটামুটি ওই ইন্টেলিজেন্স এজেন্সির হাতে তুলে দিয়েছে। ওই শালা যে কোনো কিচ্ছু করতে পারে, বুঝতে পারিস? না না, আমাকে এখানে থাকলে হবে না। আমাকে 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 মানে তুমি কি করতে চাইছো? তোমার মাথায় কি চলছে এক্স্যাক্টলি? হ্যাঁ, আমি আমি আসলে এখানে থাকবোই না। ও অনেক কষ্ট করে মোটামুটি এই মালটার জঙ্গল থেকে পালিয়ে এসেছি। এটা মানুষ নাকি শালা, আজ তো জানুয়ার। মোটামুটি দয়া মায়া মমতা কিচ্ছু নেই মনের মধ্যে। এই 2টা দিন আমাকে আটক করে রাখিছে, 2টা দিন শুধু জলের উপরে থেকেছি, শুধু জল খেয়েছি, আর কিচ্ছু খাইনি, খাবার দাবার পর্যন্ত দিইনি। শালা পাষাণ একটা পাষাণ। আমি যদি এটা আবার হাতে ধরা পড়ি না, আর বাঁচবো না গো, বাঁচবো না। আমি এখান থেকে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড মানে? আমি আমি অসুস্থ হয়ে গেছি, আমার বহুত ক্রিটিক্যাল কন্ডিশন চলতেছে। কোন সময় কি অঘটন ঘটে যেতে পারে। আমি এক্ষুনি মোটামুটি হসপিটালের ভেন্টিলেটরে মোটামুটি এডমিশন নেবো, বুঝতে পারিস? আমার কিডনি লিভার কিচ্ছু কাজ করতেছে না, সব ড্যামেজ হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? হ্যাঁ, কি 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 বলছো? তুমি তো এই অসুস্থ মানে আমার সামনে মোটামুটি তোর তাজা দাঁড়িয়ে আছো, আবার বলতেছো ক্রিটিক্যাল কন্ডিশন। কিছু মাথা ঢুকলো না। ধরছিলা, আমিও কাদের সাথে কথা বলছি, এত পুরো ভুদাই। সামান্য কমন সেন্স বুঝতেছে না। আরে বাবা সেটা কি সত্যি সত্যি হবে নাকি? এটা তো শুধু নাটক, একটা অভিনয় একটা, বুঝতে পারিস? ওই মিথ্যে মিথ্যে ভান করে মোটামুটি নিজেকে সেভ করার জন্য বলরামের কাছ থেকে এটা একটা শুধু প্ল্যান, বুঝতে পারিস? আমি অসুস্থ, আমি ভেন্টিলেটরে এডমিশন, আমার কিডনি লিভার কাজ করতেছে না। এসব যখন ডাক্তারবাবু বলবে, ডাক্তারবাবু যখন রিপোর্ট দেবে বলরামের হাতে বা অভিমন্যুর হাতে, তখন আমাকে কেমন করে জেরা করবে, আমার করে কেমন করে তুলবে। মানে বলছিলাম কি, এত কষ্ট করার খালি খালি কি প্রয়োজন? কি বলরাম, তুমি তুমি যাওনি? বলছি কি নবীন বাবু, এই যুক্তিতে একটু পরে আসছি আমি, আগে এই ব্যঞ্জন বর্ণটা তো ক্লিয়ার করেনি। ব্যঞ্জন বর্ণ মানে? হ্যাঁ এই তো ব্যঞ্জন বর্ণ, এটা আগে ক্লিয়ার করেনি। বলছি কি বিজিত, খালি খালি কি প্রয়োজন বলো তো অযথা অযথা টাকা নষ্ট করার? এই তুমি অভিনয় করার কোনো প্রয়োজন আছে? এই যে তুমি যা যা মোটামুটি রোগের কথা বললে, তোমার ড্যামেজ হয়ে গেছে, এই হয়েছে, তেন হয়ে গেছে, এসব কাটি নাটি সব আমি করে দেবানি, বুঝতে পারিস? তুমি শুধু আমার লগে চলো, গিয়ে শুধু 8 ঘন্টা সময় দেবা, তোমাকে এমন করে কষণ দেবো না, এক কষণেই তোমার পুরো ড্যামেজ হয়ে যাবে ফুল বডি, বুঝতে পারিস? তাই বলছি কি, সময় অযথা অযথা নষ্ট না করে আমার সাথে চলো। মানে তুমি কি কি বলতে চাইছো? ওরে আমার খোকা শোনা রে, কিচ্ছু বুঝতেছে না শালা হারামজাদা। বলতেছি তোকে নিয়ে এমন করে কষণ দেবো না, এক কষণেই মোটামুটি তোর পালস রেট, হার্ট বিট, তারপর কিডনি লিভার সব ফাংশন করা বন্ধ করে দেবে, বুঝতে পারছিস? তার জন্য খালি খালি ডাক্তারের বিল কিসের জন্য দিবি? মোটামুটি টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছিস? সেই কাজটা তো আমি বিনা টাকা মূল্যেই করে দেবানি। কি হয়েছে? আমার এলাকাতে এসে, আমারই করিডোরে এসে আমাকে হুমকানো, আমাকে ভয় দেখানো, থ্রেট করার চেষ্টা। তুই জানিস আমাকে? আমার নাম বিজিত বিশ্বাস, বুঝতে পারিস? বিজয় লালের ছোট ভাই, একবার ঝালাফালা করে রেখে দেবো, বুঝতে পারিস? আমাকে কম টর্চার করিসনি, কম হেনস্থা করিসনি, তবুও কিচ্ছু বলিনি, তোদের প্রাণটা ছেড়ে দিয়েছি, বুঝতে পারিস? অনেক কষ্টে এখান থেকে পালিয়ে এসেছি, আবার তুই এসেছিস। আবার কি বললি? আমাকে কষণ দিবি? দিয়ে তো দিকে একটা গায়ের টুকনি মেরে দেখ না, তোর হাত পুরো ভেঙে তোর গলায় লটকে দেবানি। আসুন, আর একটা কথা, তুই যদি তোর বাপের ভালো চাস না, তাহলে তোর বাপকে গিয়ে বলে দে মোটামুটি কেসটা তুলে নিতে, বুঝতে পারিস? তোর বাপ কি করেছে শুনেছিস তো? আমার ভাই বিজন লালকে, যে কিনা আজ পর্যন্ত কোনো পুলিশ কেস নেই, কোনো এফআইআর হয়নি ওর নামে, সেই লোকটার নামে এফআইআর করেছে, সেই লোকটাকে ইন্টেলিজেন্স এজেন্সির হাতে তুলে দিয়েছে। জানি না কি করতেছে, জেরা করতেছে মনে হয়, হতচ্ছাড়া করতেছে মনে হয়। ছাড়বো না, কাউকে ছাড়বো না, কিন্তু তোর বাপকে বল ভালো চাস তো কেসটা তুলে নিয়ে মোটামুটি মান সম্মানে আমার ভাইকে আমার হাতে তুলে দিতে, নাহলে কি যে করবানি, বাপের মুন্ডু কেটে তোকে পার্সেল করে দেবো। কি করছো? ছাড়ো বলছি, আমার ঘটনা ছাড়ো। কি করছো? এই মালটা তো পাগল হয়ে গেছে। বলরাম এবার কিন্তু অতিরিক্ত করে ফেলতিছো। আমাকে চিনো না, আমি কর্ণ চ্যাটার্জি, টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারি, বুঝতে পারিস? আমাদের এলাকাতে এসে, আমাদের ঘরে এসে, আমাদের সহপাঠীকে তুমি গর্দনা ধরে নিয়ে যাচ্ছ। তোমাকে কিন্তু পস্তাতে হবে, বুঝতে পারিস? কর্ণ চ্যাটার্জি একদম চুপ, না হলে জিপ টেনে পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? কালকের দিনটা মনে আছে তো? আগামী কালকে কি? আগামী কালকে নাদুর কেসটা কোর্টে উঠতেছে, আর আমার কাছে আয়ু টেস্ট আছে 5 ঘন্টায় 20 পুরা, নিজের চোখে ঘটনা সম্পূর্ণ হতে দেখিছে, বুঝতে পারছিস? খেলা বুঝবি, তোদের রথের ছাকা এবার পুরো মাটিতে পুরো ঘষে গেছে, বুঝতে পারছিস? তোকে তো কালকে দেখে নেবানি, কালকের দিনটা আসুক, তারপরে দেখ, কালকের দিনটাই হচ্ছে তোর শেষ দিন, বুঝতে পারছিস? তখন তুই বুঝবি কার সাথে পাঙ্গা নিয়েছিস। আর এই বিজিত বিশ্বাসকে আমি একাই যথেষ্ট, বুঝতে পারছিস? ওকে তো ব্ল্যাকে ইনকাউন্টার করে দেবো, কোনো অসুবিধা নেই। বললাম তোকে কিন্তু বিরাট পস্তাতে হবে, বুঝতে পারছিস? আমার ভাই যদি জানে না আমাকে এরকম করে গর্দনাতে ধরে তুই নিয়ে গেছিস, তখন দেখিস কেনে, তুই ছাড়বি না, তুই বাঁচবিও না। চুপ শালা ভিতর ডিম, যার গর্দনা আমার হাতে চলতিছে, আর সে কিনা আমার বাবার মুন্ডু কেটে আমাকে ট্রান্সফার করবে, পার্সেল করবে। দাঁড়া, তোকে দেখ না কি করি। শালা, বলতে হবে ক্রিমিনাল হয়ে মোটামুটি ও অনেক জোর আছে মাইরি। তা না হলে দিল্লির থেকে ডাইরেক্ট ফোন করে বলে কি না ইন্টেলিজেন্স এজেন্সির হাতে স্পেশাল ব্রাঞ্চের 2টি অফিসারকে কিসের জন্য আটক করে রাখিস। শালা কেস খেতে খেতে বেঁচে গেছি। না হলে তো মোটামুটি পুরো কেস খেয়ে যেতাম। বলছি স্যার আসবো?
ও তুমি, আসো আসো। স্যার, একটা ভীষণ ভ্যাড নিউজ আছে। লো খবর, আবার ব্যাড নিউজ? এখন আবার কি ঘটলো? হ্যাঁ শালা, আজকে কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি কি জানি বাবা। একটার পর একটা শুধু ভ্যাড নিউজ আর ভ্যাড নিউজ, শালা গুড নিউজ আর আসতেছে না। হ্যাঁ এখন আবার কি হলো? এই যে স্যার, ব্যাড নিউজটা এইটাতে আছে, এই খামের ভেতরেই আছে। কি খাম? কিসের খাম এটা? কে পাঠিয়েছে? ওই যে স্যার, বিজন লালকে যে আমরা আটক করে রাখিছি, মানে জেরা করার উদ্দেশ্য করে ওকে যে 2 দিন ধরে এখানে বসিয়ে রাখিছি, এটার উদ্দেশ্যে কমপ্লেন চলে এসেছে, বুঝতে পারছেন স্যার। আর ওই কমপ্লেনটা বিজন লালের মোটামুটি উকিল পাঠিয়েছে। খান্না, সত্যিও না তুমি পারো মাইদি। বন্ধ করো তো এসব নাটক অভিনয়। ওর উকিল পাঠিয়েছে কি আমাকে দেখতে হবে নাকি? আর তুমি কিসের জন্য হাতে করে নিয়ে এসেছো? ব্যাড নিউজ উকিলের জন্য? উকিলকে তো ভয় পাওয়ার কি আছে? ছিঁড়ে ফেলো এই খামটা, ছিঁড়ে ফেলো, বুঝতে পারছো? যতক্ষণ না আমার বস, মানে কি আমাদের বস পরশুরাম স্যার অর্ডার দিচ্ছে, ততক্ষণ ওই মালটাকে ছাড়া যাবে না, বুঝতে পারছো? কিছুতেই ছাড়া যাবে না। যে উকিল হোক না কেন, সেই উকিল এখানে এসে বললেও মোটামুটি কোনো কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না, বুঝতে পারছো? ওই ডাস্টবিনটা ফেলে দেবো ওই খামটা। বিশ্বাস করেন স্যার, প্রথমবার যখন ওই উকিলের অ্যাসিস্ট্যান্ট এসে আমার হাতে খামটা ধরিয়ে দিয়েছিল না, আর বললো যে বিজন লালের তরফ থেকে উকিল বাবু পাঠিয়েছে একটা কমপ্লেন লেটার, তখন আমারও মাইরি অনেক রাগ হয়েছিল, বুঝতে পারছেন? আমিও ভেবেছি খামটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেবানি, বুঝতে পারছেন? তখন বাই চান্স ওই অ্যাসিস্ট্যান্ট আমাকে বলেছে ছেড়ার আগে শুধুমাত্র একটি নজর খামের দিকে, ওই লেটারের দিকে দেখেন, তারপরে যদি মনে হয় ছেড়ে ফেলা উচিত তারপরে ছেড়ে ফেলুন। আর বিশ্বাস করুন স্যার, ওই এক নজর যখন আমি খামটার মধ্যে দেখেছি আর কি কি লেখা আছে, কি কি পয়েন্ট তুলে ধরা হয়েছে না, তখন আর সাহস করতে পারিনি স্যার। আপনিও সেম ভুল করতেছেন, একবার অন্তত পক্ষে মোটামুটি খামটা খুলে দেখুন স্যার। মানে খান্না, তুমি কি বলতে চাইছো যে আমি এই খামটা দেখে এখন ভয় পাবো? এত খারাপ দিন চলে এসেছে আমাদের। স্যার, আমি মোটেই এটা বলতে চাইনি স্যার, আমার কথার ভুল উদ্দেশ্য বের করবেন না স্যার। আমি তো শুধু এটাই বলেছি যে স্যার, এই খামটা একটিবার খুলে দেখুন স্যার। আর এই খামে যতগুলি পয়েন্ট মোটামুটি উদ্দেশ্য করা হয়েছে, মেনশন করা হয়েছে, সবগুলি পয়েন্ট মোটামুটি আইন ল সব মেনে চলতেছে, বুঝতে পারছেন? পরের দিকে যেন এমন না হয় আমাদের আইন কানুনের জন্য আমরাই ফেসে যাই, বুঝতে পারছেন? শালা তোমাকে নিয়ে তো পারি না। আচ্ছা, মুশকিলে ফেলে দিয়ে তো। আচ্ছা দাও তো দেখি কি এমন খামে আছে। ওকে স্যার। দেখেন স্যার, দেখেন, ওই বিজন লালের উকিল ভেরি ইন্টেলিজেন্ট স্যার। এক একটা পয়েন্ট যে লিখিছে না, এক একটা পয়েন্টও ফালানোর জন্য নয়, সব কটি মোটামুটি আইন কানুন ল সব ফলো করতেছে কিন্তু। একটু ভালো ঠিক স্যার পড়ুন স্যার। তা তো দেখতেছি, একদম ঠিক বলতিস। এই বিষয়টা তো মস্ত বড় গম্ভীর হয়ে পড়িছে। শুধু 2টা পয়েন্ট উল্লেখ করেছে, মেনশন করেছে। এই 2টা পয়েন্টই মোটামুটি একবারে মোটামুটি শক্তিশালী। এই পয়েন্টগুলি নড়চড় হবে না। এই পয়েন্টগুলি যদি মোটামুটি আইন ফলো না করতে তাহলে কোনো একটা কথা ছিল না, কিন্তু এগুলি তো পাক্কা আইন ফলো করতেছে। এই খবরটা যদি বাইরে মিডিয়াতে, খবরের কাগজে লিক হয়ে যায় না, তখন তো আমরাই ফেসে যাবো। ওপর মেলে তারপরে দিল্লিতে কি জবাব দেবো আমাদের হেডকোয়ার্টারে? না না, স্যারকে একটু ফোন করতে হবে, এটা একটা বিরাট ঝামেলা হয়ে পড়েছে। দেখি, ধরো তো এটা, ধরো, আমি স্যারকে একটু এক্ষুনি ফোন করি। ওকে স্যার। এই মালের উকিলটা তো বড় ইন্টেলিজেন্ট। কি কি কোথা থেকে পয়েন্ট বের করিছে, একটা পয়েন্ট ফালানোর জন্য নয়। মানে কি বলবো। আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম। দেখি স্যারকে একটু ফোন করি। কোথায় গেল পরশুরাম স্যার? করে দিলাম ডায়ালিং। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি কি স্যার, বিরাট একটা ঝামেলা হয়ে গেছে স্যার। ঝামেলা? এখন আবার কি হলো? এই সকালে বললে না তুমি ওই স্পেশাল ব্রাঞ্চের 2টা যে অফিসার আটক করা হয়েছে, এদেরকে উপর থেকে খবর এসেছে এদেরকে ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দিয়েছো না? তাহলে কি হয়েছে? না স্যার, এদেরটা তো ক্লিয়ার হয়ে গেছে সকালেই। মোটামুটি এদেরকে আপনি যেরকম বলেছেন এরকম করেই ছেড়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? ওই রইল বাকি বিজন লাল। ওই বিজন লালের উকিলটা এখন মোটামুটি কমপ্লেন লেটার পাঠিয়েছে, বুঝতে পারছেন? কি এখন আমরা শেষকালে ক্রিমিনালের উকিলের কথা শুনবো? এত খারাপ দিন চলে এসেছে, ওই কমপ্লেন লেটার দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দাও, বুঝতে পারছো? সবের জন্য তুমি ফোন করিছো? না স্যার, আমার কথা একটিবার শুনুন স্যার। ওই মোটামুটি বিজন লালের উকিল যে কমপ্লেন লেটারটা পাঠিয়েছে না, শুধুমাত্র 2টা পয়েন্ট উল্লেখ করেছে, বুঝতে পারছেন? এই 2টা পয়েন্টই মোটামুটি আইন কানুন ল সব ফলো করতেছে। এখন যদি ওনার কথার যদি আমরা কমপ্লেন লেটারের আনসার না করি না, তাহলে আমাদেরকে কোর্টে তুলবে, বুঝতে পারছেন? আমাদের গোটা এজেন্সিকে মোটামুটি জবাব দিতে হবে, বুঝতে পারছেন স্যার? হেডকোয়ার্টার বসবে, কমপ্লেন বসবে, কত কাজ আছে। আপনি শুধু শুনুন স্যার একটিবার। আচ্ছা ঠিক আছে, বলো তো কি কমপ্লেন? বলছি স্যার, বিজন লালের উকিল প্রথমে সেই পয়েন্টটাই ধরেছে যে উনাকে কিসের জন্য আটক করে রাখা হয়েছে, উনি সেটার জবাব চাইতেছে, বুঝতে পারছেন? আর যদি জবাব না দিতে পারি না, তাহলে উনাকে ছাড়তে হবে আমাদেরকে। আমাদের কাছে স্যার কোনো জবাব নেই স্যার। আমরা উনাকে জেরা করার জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য শুধু তুলে নেওয়া হয়েছে। আমাদের কোনো রাইট নেই স্যার উনাকে আটক করে রাখার, কারণ কি উনার বিরুদ্ধে যতগুলি অভিযোগ আছে, যতগুলি মোটামুটি ক্রাইম আছে, সেগুলি এখনো প্রমাণ হয়নি স্যার। যতদিন না অব্দি কোর্টে প্রমাণ হচ্ছে বা কোনো এভিডেন্স আসছে উনার ব্যাপারে, উনার বিরুদ্ধে, ততদিন অব্দি উনার উপরে কোনো অ্যাকশন নিতে পারবো না স্যার। তাই আমাদেরকে উনাকে ইমিডিয়েটলি ছাড়তে হবে, বুঝতে পারছেন স্যার? কি বলছো কি? এটা তো ভালো পয়েন্ট ধরেছে। তাহলে দ্বিতীয় পয়েন্টটা কি?
দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে স্যার, ওনার গায়ে হাতটা তোলা একদম ঠিক হয়নি স্যার আমাদের। আপনার কথায় যে আমরা হাতটা তুলেছি না, আপনি যে বলেছেন দরকার পড়লে চটকনা মারো, ঘুষি মারো, মারলি সত্যি কথা মুখে দিয়ে ফরফর করে বেরোবে। আপনার কথা শুনে তো আমরা মোটামুটি ঘুষি বক্সিং সব অ্যাপ্লাই করা হয়ে গেছে স্যার, তারপরেও মালটা মুখ খুললো না। এখন উনি সেই পয়েন্টটা ধরেছে 2 নম্বর পয়েন্টে, যে ওনার গায়ে যদিও আমরা হাত তুলে থাকি, আর যদি বিজনলাল যদি নিজের মুখে স্বীকার করে যে আমরা ওনাকে টর্চার করেছি, মারিছি, হাতও তুলেছি, তখন আমাদের উপরে মানহানির কেস করবে স্যার। উপরমহলে কমপ্লেন চলে যাবে, তারপরে উপরমহলকে গোটা দিল্লি হেডকোয়ার্টারকে আমাদের জবাব দিতে হবে স্যার। তাই বাচ্চা আচ্ছা মোচা করে পুরো ফেসে গেছি স্যার। কেন করেছে তো ভালো পয়েন্ট ধরেছে। তাহলে এটা সলিউশন কি আছে, কি করা যায়, কি ছাড়তেই হবে? হ্যাঁ স্যার, উনি বলছে যে ওনার কথা মতো যদি ওনার কমপ্লেন লেটার অনুযায়ী মোটামুটি আমরা কাজ না করি বা আমরা যদি জবাব দিতে না পারি, তাহলে উনি নিজে এসে বিজনলালের সঙ্গে মিট করবে, তারপরে উনাকে জিজ্ঞাসাবাদ করবে। আর যদি বিজনলালকে জিজ্ঞাসাবাদ করে তাহলে তো সেই মালটা সত্যি কথাই বলবে যে আমরা ওনার গায়ে হাত তুলেছি, টর্চার করেছি। তখন শালা আমরা পুরো ফেসে যাবো স্যার। তাই বলছি কি এখন ছেড়ে দেওয়াই ভালো। ও, তাহলে মালটাকে ছাড়তেই হচ্ছে। স্যার আপনি টেনশন নিচ্ছেন কেন? ছাড়তে তো আপাতত হচ্ছে বর্তমানের জন্য, বুঝতে পারছেন, না হলে পুরো দুষ্টা আমাদের গোটা এজেন্সির উপরে চলে আসবে, বুঝতে পারছেন স্যার। আমি বলি কি, ওই কালকে শুনলাম নাকি ওই বলরামের কেসে হেয়ারিং আছে কোর্টে। ওই তারপরে বলরামের কাছে আই উইটনেস আছে 5 ঘন্টায় বিশপুরা, ও তো মোটামুটি আই উইটনেস, ও তো কোর্টে গিয়ে হাজিরি দেবে, ও তারপরে মোটামুটি সাক্ষী দেবে, তখন তো প্রমাণ একবারে প্রুফ হয়ে যাবে, এভিডেন্স হয়ে যাবে। তখন মোটামুটি যে ওই গুলিটা করেছে ওই সৌরভ নাকি কি, তাকে জেরা করবো, হেনস্থা করবো, তার মুখ দিয়ে স্বীকার করালেই একমাত্র বিজনলালকে ফাঁসাতে পারবেন, বুঝতে পারছেন, অ্যারেস্ট করতে পারবেন। এখন সবার প্রথম হচ্ছে সৌরভকে আগে মোটামুটি জেরা করার জন্য পারমিশন চাই। আর পারমিশন কোন সময় পাবো স্যার? যখন কোর্টে এটা প্রমাণ হয়ে যাবে যে সৌরভ গুলি করেছে, বুঝতে পারছেন স্যার। তাহলে তুমি কি বলছো, কি করা যায়? আমার মতে তো স্যার মালটাকে ছেড়ে দেওয়াই এখন আমাদের জন্য মঙ্গল, বুঝতে পারছেন স্যার। কারণ কি যেটা যেটা বারণ করা আছে এই মোটামুটি কমপ্লেন লেটারে সবগুলি আইন ফলো করতেছে, আর তার উপর থেকে সবগুলি আমরা করেছি। মালটাকে মারিছি, ঘুষিও মারিছি, বক্সিনও মেরেছি, তারপরেও মালটা কিচ্ছু স্বীকার করলো না। আর আমরা মালটাকে 2 দিন ধরে আটক করে রাখিছি, এটা মোটামুটি কোনো আইনে নাই স্যার। যে জেরা করার জন্য এনে আসা ব্যক্তিকে মোটামুটি আটক করে রাখা, বুঝতে পারছেন, আমাদের সেটা কোনো রাইট নেই স্যার। তাই বলছি কি মালটা আপাতত ছেড়ে দিই, তার জন্যই আমাদের মঙ্গল। আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়েই দাও, বাকিটা কালকে দেখে নেবানি। কালকের কোর্টে হিয়ারিংটা আসুক, তারপরে আসল খেলা শুরু হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, তাহলে রাখছি, আর বিজনলালকে ছেড়ে দিচ্ছি স্যার। ওকে। খান্না এক কাজ করো, মালটাকে এক্ষুনি ছেড়ে দাও, বুঝতে পারিস, পরের দিকে যদি কেস আমাদের উপরে চলে আসে না, জবাব দিতে পারবো না, জবাবদায়ী হয়ে যাবো, বুঝতে পারিস। যত তাড়াতাড়ি সম্ভব মালটাকে এখান থেকে বের করো। ওকে স্যার, ওকে। বলছি স্যার, আপনারা কোনো কিছু নিয়ে টেনশন করবেন না স্যার, আমার উপরে পুরোটা ছেড়ে দিন, বুঝতে পারছেন। আমি যেটা জিজ্ঞেস করবো শুধু হ্যাঁ করবেন, বুঝতে পারছেন, বাকিটা আমি হ্যান্ডেল করে নেবানি। এরকমটাই যেন হয়, না হলে উকিলের ঘরে উকিল, তোর উকিলিটা কোন দিকে বের করবো যে তুইও টের পাবি না, বুঝতে পারছিস। তোর মোটামুটি জীবনে এখানে শেষ, আমরা যেতে কেসটা জিতি, বুঝতে পারছিস। আরে স্যার টেনশন নিয়েন না স্যার, দেখতে হবে না কোন উকিল ভাড়া করেছেন। আমার নাম উকিল অ্যাডভোকেট জগজীবন খান্না, বুঝতে পারছেন স্যার। কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, আমি যেটা জিজ্ঞেস করবো শুধু সেটাই বলবেন, বুঝতে পারছেন। দেখে নে এবার কিরকম করে খাটিয়াখাড়ি করি আমি। অর্ডার, পেশি শুরু করো, পেশি শুরু করা হোক। থ্যাংক ইউ মহামান্য আদালত। মহামান্য আদালতের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট। ও তুমি শুরু করিছো, ভালো, লেডিস ফার্স্ট। তা বলো তো কি হয়েছে, কি কেস? মহামান্য আদালত, আমি অ্যাডভোকেট শীতল। আমার শুধু একটাই রিকোয়েস্ট, এই আমার ক্লায়েন্টের সাথে চরম লেভেলের অন্যায় হয়েছে স্যার, চরম লেভেলের অপরাধ হয়েছে স্যার। আমি শুধু এটাই আবেদন জানাচ্ছি মহামান্য আদালতের কাছে যে আমার ক্লায়েন্টের ন্যায় হোক স্যার, অন্যায়ের বিচার হোক স্যার। অবশ্যই অন্যায়ের বিচার নিশ্চয়ই হবে, আইন সবার জন্য সমান। বলো তো কি অন্যায় হয়েছে তোমার ক্লায়েন্টের সাথে? অবজেকশন মহামান্য আদালত। ম্যাডাম শীতল মনে হয় সব ভুলে গেছেন। আদালতের কায়দা কানুন নিয়ম কারণ সব ভুলে গেছেন, তাই তো উনি আদালতে দাঁড়িয়ে আদালতের সময় নষ্ট করছে এইসব আবিজাবি কাহিনী শুনিয়ে। শর্টকাট কথা হচ্ছে যে মোটামুটি আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে স্যার। আপনি একটা অন্যায় বিচার করুন স্যার, আপনি একজন আদালতের অন্যায় বিচারক। আপনার কাছে শেষ আশা ভরসা স্যার, আমার ক্লায়েন্টকে ন্যায় দিন স্যার। অবজেকশন ওভার রুলড। তুমি দেখতেছো না একজন মেয়ে ছেলে মানুষ কথা বলতেছে, আর আমি শুনতেছি লেডিস ফার্স্ট। তুমি জানো না এটা কোন আক্কেলে তুমি মোটামুটি অবজেকশন বললা? যাও পিছে যাও, তোমাকেও বলার সুযোগ দেওয়া হবে, বুঝতে পারিস। ততক্ষণ একদম মুখের শাটার বন্ধ রাখো, বুঝতে পারিস, না হলে কিন্তু তোমার নামে কেস করে দেবানি। যাও পিছে যাও। ওকে, আই এম সরি। বলুন মিস শীতল, কি কেস ছিল, কি নিয়ে কি হয়েছে একটু বলুন তো খুলে। থ্যাংক ইউ মহামান্য আদালত, থ্যাংক ইউ। আমি মহামান্য আদালতের কাছে এটা বলতে চাই যে এই যে সৌরভ স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, উনি মোটামুটি ওনার কালিগ বলরাম মানিকি নাদু, স্পেশাল ব্রাঞ্চের মহান অফিসার, দ্য ব্রেভ টাইগার আন্ডারকভারের এজেন্ট, আন্ডারওয়ার্ল্ড ট্রাশ, এই অফিসারকে পিছন থেকে গুলি করে মারার চেষ্টা করেছে। তিনটে বুলেট স্যার, তিনটে বুলেট ওনার শরীরে ফুটিয়েছে। তারপরে শুধু এটাই নয়, ওনার ভাই ওনার পাশে ছিল স্যার, মিস্টার পাদু, ওনার মাথাতে আঘাত করে ওনাকে মারার চেষ্টা করেছে, বুঝতে পারছেন স্যার। এটা একটা অন্যায় হয়েছে, একটা বিচার চাই স্যার। বলছি মহামান্য আদালতের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট স্যার, অন্যায়ের বিচার হোক। আর আমি ওই সৌরভকে কিছু প্রশ্ন করতে চাই স্যার, মিস্টার সৌরভকে আমি কি কোনো প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ মহামান্য আদালত, থ্যাংক ইউ।
হ্যাঁ তো মিস্টার সৌরভ, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? কি প্রশ্ন সেটা তো এক্ষুনি জানতে পারবেন। বলছি কি, সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল, যার সাথে ঘটেছিল, সেই ব্যক্তিটাকে আপনি চিনেন? মানে কি যার উপরে অ্যাটাক হয়েছিল সেই ব্যক্তিটাকে কি আপনি চিনেন? দেখেছেন মহামান্য আদালত, দেখেছেন কিরকম করে মিস শীতল আমার কালিক কোর্টের মূল্যবান সময় নষ্ট করতেছে, আমারও সময় নষ্ট করতেছে এবং কি আপনাদেরও সময় নষ্ট করতেছে। চিনেন? এটা আবার কি ধরনের প্রশ্ন স্যার? তুমি আবার প্রশ্ন করিস মাঝখানে? তোমাকে না বলিস তোমাকেও সুযোগ দেওয়া হবে? কিসের জন্য মধ্যখানে বারবার করে পুদুক পুদুক করতেছো? চুপচাপ করে সাইডে দাঁড়াও। আই এম সরি স্যার। বলছি স্যার, অ্যাডভোকেট জজ জীবত খান না, আপনার তো বিরাট নাম ডাক শুনেছি। আপনি নাকি যে কেস হাতে নেন সেই কেস কোনোদিনও হারেন না, আজ পর্যন্ত রেকর্ড। তা আপনি কি জানেন না এই কোর্টে একটা প্রসিডিউর আছে? কোর্টে মোটামুটি কোনো ভিকটিমকে প্রশ্ন করতে হলে একটা প্রশ্ন আছে, একটা প্রসিডিউর ফলো করতে হয়, সেটা কি আপনি জানেন না? তাই ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, প্লিজ দ্বিতীয়বার আমার কথা মধ্যখানে মোটামুটি কথা না বললেই ভালো হয় আর কি। হ্যাঁ তো মিস্টার সৌরভ, বলুন ওনাকে কি আপনি চিনতেন? যার সঙ্গে অ্যাটাক হয়েছে, যার উপরে অ্যাটাকটা হয়েছে, এই ছেলেটাকে আপনি কি চিনতেন? হ্যাঁ, চিনতাম। ওকে ওকে, তাহলে উনি কে? ওনার নামটা কি? ভারী আজব প্রশ্ন তো। ওনার নাম তো বলরাম, ও তো আমার সাথেই কাজ করতো। ও আচ্ছা আচ্ছা, তা সেদিনকে আপনি কোথায় ছিলেন শুনি? যেদিনকে বলরামের সাথে এই ঘটনাটা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? মানে সেদিনকে আমি হাগু। না না, সৌরভকে একটা নতুন কেস দিয়ে আমি পাঠিয়েছিলাম তদন্তের বিষয়ে। মহামান্য আদালত, পয়েন্ট টু বি নোটেড, বড় স্যার বলতেছে তদন্তের বিষয়ে অন্য কেসের জন্য পাঠিয়েছে, আর সৌরভ বলতেছে হাগু। তার মানে কি বোঝাচ্ছে? কেস গড়বড় আছে। অবজেকশন ইয়োর অনার, মিস শীতল কথার পেঁচ মেরে ফাঁসাচ্ছে কিন্তু ওনাদেরকে। তুই বেটা তো রাখ তোর অবজেকশন। অবজেকশন সাস্টেনেবল ওভাররুলড। এই সাইড থ্যাংক ইউ। নো ইটস মাই প্লেজার, ইউ কন্টিনিউ। ওকে তো মিস্টার সৌরভ, পাঁচুকে চিনেন? পাঁচুকে? হ্যাঁ, পাঁচু। হ্যাঁ পাঁচু, ওরপে 5 ঘন্টায় 20 করা, ওনাকে চিনেন? হ্যাঁ পাঁচু, 5 ঘন্টায় 20 করা, উনি হচ্ছে এই কেসের আই উইটনেস, বুঝতে পারছেন? উনি সব দেখেছে, এ টু জেড হোল থিং দেখেছে। সেদিনকে কি ঘটনা ঘটেছিল, মিস্টার বলরামকে কে মারার চেষ্টা করেছে, তারপরে ওনার ভাইয়ের মাথাতে কি আঘাত করেছে, বুঝতে পারছেন? না মহামান্য আদালতে একদম না, মোটেই না। মিস শীতল কিন্তু কেসের মোড়টা পুরো ঘুরিয়ে দিচ্ছে কিন্তু। বলছি স্যার, এই কেসের সময় নষ্ট করতেছে, কোর্টের সময় নষ্ট করতেছে, বুঝতে পারছেন স্যার? ও আমি কেসের মোড় পুরো ঘুরিয়ে দিচ্ছি? একদম কেসের মোড় ঘুরিয়ে মানে একের পর এক করে দিয়েছেন। কি বলবো, আসার পর থেকে দেখছি শুধু ফালতু কথা। একটা পয়েন্ট কথা নয়, একটা ভ্যালিড কথা নয়। ও একটা ভ্যালিড কথা নয়, তাহলে আপনি বলুন কি ভ্যালিড কথা, কি পয়েন্টের কথা? তাহলে আপনি বলুন, মিস শীতল যখন ফালতু কথা বলতেছে তা আপনার কাছে কি মূল্যবান কথা আছে, কি পয়েন্ট আছে শুনি, আপনি একটু বলুন। নিশ্চয়ই মহামান্য আদালত, নিশ্চয়ই এই মিস শীতল আমার ক্লায়েন্টের উপরে অযথা মোটামুটি আরোপ লাগাচ্ছে, অভিযোগ লাগাচ্ছে, বুঝতে পারছেন? আসল ঘটনা কি আমার থেকে শুনুন, আমি জানি, আমি বিষয়টা পুরো ভালো থেকে তদন্ত করেছি, এই কেসটা স্টাডিও করেছি। ওকে গুড, তাহলে বলেন আপনার কি বক্তব্য, আপনি কি স্টাডি করেছেন একটু শুনি তো। নিশ্চয়ই মহামান্য আদালত, এই কেসটা গত 2 দিন ধরে আমি স্টাডি করতেছি, আর স্টাডি তদন্তর পরে যা পেলাম তার মূল সূত্রধর হচ্ছে এই যে মিস্টার গুগু, ওনার 2 সন্তান, এক পাদু এক নাদু হচ্ছে গিয়ে বলরাম, আর পাদু তো পাদু, বুঝতে পারছেন? ওই বলরাম মোটামুটি মানে কি নাদু, ওনার ছোট ছেলে যার উপর অ্যাটাক হয়েছে, তাকে মোটামুটি মারিছে কে জানেন? আর কেউ নয়, তার বড় ছেলে পাদু, সম্পত্তি লুকে পড়ে, বুঝতে পারছেন? এটা সবাই দেখেছে, গ্রামের সদস্যরা এ টু জেড দেখেছে। আমি গ্রামে গিয়ে ওই কচুরমুড়ি গ্রামে গিয়ে মোটামুটি সব এ টু জেড করে এক একজনকে জিজ্ঞেস করেছি, বুঝতে পারছেন? রিটেন এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ আছে, যেটা আপনার ফাইলে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে, বুঝতে পারছেন? এসব ফাঁসানো হচ্ছে শুধু সম্পত্তির জন্য, এক ভাই আরেক ভাইকে খুন করেছে, মার্ডার করেছে। এটা আজকাল চলে, এটা আজকালকার চলন, বুঝতে পারছেন? এটা কলিযুগ, এটা মোটামুটি সত্য যুগ নয় যে এখানে মোটামুটি অন্যায় হয়েছে, বিচার মোটামুটি আরেকজনকে ফাঁসাবে, কোনো দিনও না। মহামান্য আদালত, আমার রিকোয়েস্ট, আমার ক্লায়েন্ট মোটামুটি একদম নির্দোষ। এই মিস শীতল আমার ক্লায়েন্টকে ফাঁসানোর চেষ্টা করতেছে, খালি মোটামুটি কেসে জড়াচ্ছে। বাবা, আমার গুণধর কালিক অ্যাডভোকেট জঞ্জিবত খান্না, উনি তো দেখছি মহামান্য আদালত, উনি তো ডাইরেক্ট একবার ফেসলা, ডাইরেক্ট একবার ডিসিশন শুনিয়ে দিয়েছেন। মহামান্য আদালত, মোটেই না, আমি কোনো ফেসলা শুনাইনি, কোনো ডিসিশনও শুনাইনি, আমি শুধু ফ্যাক্ট বলেছি যেটা সত্যি, বুঝতে পারছেন? আপনাকে ঘুমরা করার চেষ্টা করতেছে। মহামান্য আদালতের কাছে আমি পাঁচু মানে কি 5 ঘন্টায় 20 করার কাছে এই কিছু প্রশ্ন করতে চাই, আমি কি পারি? ওকে প্রসিড। থ্যাংক ইউ মহামান্য আদালত, থ্যাংক ইউ। তা পাঁচু বাবু, আপনি নাকি আই উইটনেস, আপনি নিজের চোখে দেখেছেন ঘটনাস্থলে কি ঘটেছিল? আগে দাদাবাবু, আগে একটু জেড দেখেছি, নিজের চোখে দেখেছি। ওকে, তা কি দেখেছেন? এই তো কি আর, এই যে সৌরভ বাবু, ওনার কালিক, উনি একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার হয়ে উনি আরেকজন স্পেশাল ব্রাঞ্চের অফিসারের পিঠে ঢিসুস করে 3-3টে বুলেট ফুটিয়ে দিতে, বুঝতে পারছেন? তারপরে ওই নবীন বাবু ওর মানে কি পাদু দাদার মাথাতে আঘাত করেছে, বুঝতে পারছেন? ব্যাস। বাহ, ভেরি গুড। তা বলছি কি মিস্টার পাঁচু, আপনার বয়স কত হবে? কত আর, এই তো 52। ওকে, তাহলে মিস্টার পাঁচু, আপনি এই তখন কি করছিলেন আর কোথায় ছিলেন একটু কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই দাদাবাবু, নিশ্চয়ই। আমি একজন রং মিস্ত্রি, বুঝতে পারছেন? ওই পাশে একটা বিল্ডিংয়ে মোটামুটি কাজ করছিলাম, ওই মোটামুটি ছাদের টেরিসে উঠে মোটামুটি রং করছিলাম, আর তখনই আমার নজর পড়ছিল ওই থানার সামনে, কুসুমপুর থানার সামনে কি ঘটেছিল আমি নিজের চোখে দেখেছি উপর থেকে। ও, তার মানে তুমি 5 তলা বিল্ডিং থেকে নিচে দেখেছো কি হয়েছে?
হ্যাঁ একদম মহামান্য আদালত পয়েন্ট টু বি নোটেড মিস্টার পাঁচু 5 ঘন্টায় 20 করা যে নাকি আই উইটনেস এই কেসের। হ্যাঁ আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ওনার বয়স হচ্ছে 52 মানে কি 50+। হ্যাঁ তার উপর থেকে উনি মোটামুটি 5 তলা হাইট থেকে নিচে দেখেছে কি কি ঘটেছে। হ্যাঁ আরে বাবা আমার বয়স 45 চলতেছে, আমিও তো মোটামুটি 10 কিলোমিটার দূরে দেখতে পারি না। 10 কিলোমিটার ছাড়ুন 2 তলার থেকে নিচে কি ঘটেছে ধুলা ধুলা দেখে, তা উনি কেমন করে দেখলো সেটাই হচ্ছে কি প্রশ্ন। ওসব কিচ্ছু না, মহামান্য আদালত কেসটাকে ঘোরানোর চেষ্টা করতেছে আর আমার ক্লায়েন্টকে অযথা অযথা ফাঁসানোর চেষ্টা করতেছে, ব্যাস আর কিচ্ছু না, দ্যাটস অল। বলছি মিস শীতল, তার অভাবে কোনো জবাব আছে আপনার কাছে? হ্যাঁ মিস্টার এই অ্যাডভোকেট জঞ্জিবত খান্না পয়েন্ট ধরেছে, কিন্তু ভালোই পয়েন্ট একটা বুঝতে পারছেন। হ্যাঁ 52+ বয়স, তার উপর থেকে 5 তলা উপর থেকে দেখেছে। আমরা কেমন করে এটাকে সত্যি মানতে পারি? কোনো এভিডেন্স আছে, কোনো প্রমাণ আছে, কোনো ডিজিটাল প্রমাণ আছে? হ্যাঁ বা কোনো সাক্ষী আছে আরও ইয়ং সাক্ষী? না মানে এটাও তো হতে পারে যে মোটামুটি 5 ঘন্টায় 20 কোটাকে টাকা খাইয়ে মোটামুটি নকল এভিডেন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা তো হতে পারে। হ্যাঁ মহামান্য আদালত একদম না, মোটেই না। আমি কি বলতে পারি কিছু কথা? আপনি আপনি কে? উনি উনি হচ্ছে গিয়ে বলরাম। হ্যাঁ মহামান্য আদালত, আমি বলরাম দাস, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। কিছু বুঝলাম না, এটা কি নাটক হচ্ছে নাকি তামাশা হচ্ছে? হ্যাঁ আপনার কেস নিয়ে মশাই এখানে ঘটাঘটি হচ্ছে, আপনার নাকি মোটামুটি গুলি করে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ মোটামুটি আপনি এখানে এসে কি বলছেন? আপনি কোথা থেকে আসলেন? আপনি না পটা তুললেন? হ্যাঁ মহামান্য আদালত, আপনি ঠিকই শুনেছেন, আমার উপরে সব কেস হচ্ছে, আমাকেই মারার চেষ্টা করা হয়েছে। আর এই কেসটা আমারই কেস। বলরাম, আমার নাম বলরাম। আমি বেঁচে গেছি স্যার, বেঁচে গেছি, অনেক কষ্ট করে বেঁচে গেছি এই অপরাধীকে সাজা দেওয়ার জন্য। বুঝতে পারছেন, আমার কেসটা আমি হ্যান্ডেল করতেছি। আমাকে কে মারার চেষ্টা করেছে এটা তদন্ত করেছি, এই কেসটা একটু জেড করে আমি স্টাডি করেছি। কেলো করিস রে, কেলো করিস, এই পাপের জন্ম কোনোদিনও দেখি নাই। হ্যাঁ যাকে মারার চেষ্টা করা হয়েছে সে নাকি এসে কেস লড়তেছে, এভিডেন্স দিচ্ছে। হ্যাঁ বলছি কি তাহলে কি 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 হয়েছে, কি কি তদন্ত করিস তুমি? একদম একদম মহামান্য আদালত, যা তদন্ত করলাম, যা ফুটেজ আছে আমার কাছে, সবগুলি এক এক কপি মোটামুটি আপনার ফাইলে অলরেডি সাবমিট করা হয়ে গেছে। সেগুলি দেখলেই আপনি টের পেয়ে যাবেন কে আসল কে নকল। আর রইল বাকি পাঁচুর কথা, পাঁচু 5 ঘন্টায় 20 করা। হ্যাঁ হ্যাঁ মানছি ওনার বয়স 52+, কিন্তু উনি যথেষ্ট সক্ষম। বুঝতে পারছেন, উনি নিজের চোখে দেখেছে। সৌরভ আমার পিঠে 3-3টে বুলেট মোটামুটি ফুটিয়েছে। আর আপনার টেবিলে মোটামুটি ওই যে কেবিনে একটা চেম্বারও দেওয়া আছে, সেই চেম্বারটা দিয়ে আমাকে মারা হয়েছে। আর বিশ্বাস না হলে সেই চেম্বারের ফিঙ্গারপ্রিন্টটা সৌরভের হাতের সঙ্গে খাপ খাইয়ে নিন, সেখানে সৌরভের ফিঙ্গারপ্রিন্ট আছে। সেই গুলিটা চালিয়ে মোটামুটি আমাকে মারার চেষ্টা করা হয়েছে। সেই বন্দুকটা চুরির বন্দুক। বুঝতে পারছেন? হ্যাঁ মহামান্য আদালত, আমার ক্লায়েন্ট বলরাম একদম ঠিক কথাই বলছেন। উনি ব্রেভ টাইগার আন্ডারওয়ার্ল্ডের ক্রাশ। বিশ্বাস না হলে আপনি গুগল করতে পারেন, গুগল করে দেখুন উনি কতটা এনকাউন্টার করেছে, কতটা কেস ক্লোজ করেছে। হ্যাঁ উনি কোনো অপরাধ কাজ করতে পারে না, আর যে অপরাধ কাজ করছে উনি উনাকে মারার চেষ্টা করেছে বলরাম। হ্যাঁ বলরামকে মারার চেষ্টা করেছে সৌরভ। বুঝতে পারছেন? তার পেপারে পাক্কা এভিডেন্স আপনার টেবিলে অলরেডি সাবমিট করা হয়ে গেছে স্যার। আর তার উপর থেকে আই উইটনেসও মোটামুটি আমাদের সাথে আছে, নিজের চোখে দেখেছে A to Z ঘটনা ঘটতে। বুঝতে পারছেন? দ্যাটস অল। সেই কেসটা বড্ড জটিল, আর যত সময় যাচ্ছে তত আরও বেশি জটিল হচ্ছে। তাই আদালত এটা অর্ডার দিচ্ছে যে এই কেসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করা হোক। তাই মিস্টার সৌরভকে আপাতত স্পেশাল ব্রাঞ্চের অফিসার থেকে সাসপেন্ড করা হলো, আর ওনার উপরে একটা স্পেশাল বোর্ড মিটিং বসানো হোক, ওনাকে স্পেশাল তদন্ত করা হোক যতদিন অবধি সত্যির পরিচয় পাওয়া যাচ্ছে। আদালতের মনে হচ্ছে এই সৌরভের পিছনে আরও অন্য লোক অপরাধী আছে, কারণ কি সৌরভ একা একা এত কিছু করতে পারে না। যেই জায়গাতে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, এত বড় অফিসারকে মারা কি মুখের কথা? হ্যাঁ কোনো দিনও হতে পারে না, তার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ বড় হাত আছে। তাই আদালত এটা অর্ডার দিচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফিসারদেরকে মোটামুটি সৌরভকে ঘন ইনভেস্টমেন্ট করুক, ঘন তদন্ত করুক, আর দরকার পড়লে স্পেশাল অফিসার আনা হোক দিল্লির থেকে, স্পেশাল বোর্ড মিটিং বসানো হোক, কিন্তু সত্যির পরিচয় পাওয়া হোক।